হ্যালো সবাইকে, আমি অতসী। আমি আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কিছু পারিবারিক সমস্যার জন্য আমি কালকে বড় ভিডিও আর কি দিতে পারিনি। তো সমস্যাটা একদমই একান্তই পার্সোনাল, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে এইটুকু বলতে পারি যে আমাদের কারোরই মনের কন্ডিশন একদমই ভালো নেই। না আমার শ্বশুরমশাইয়ের, না শাশুড়ি মায়ের, না আমার হাজব্যান্ডের, না আমার। মানে পরিবারে আমরা 4টে মানুষ, তো 4টে মানুষের কারোরই মনের কন্ডিশন একদমই ভালো নেই। বিভিন্ন দিকের এমন একটা ঝামেলায় জড়িয়ে পড়েছি যে ঝামেলাটা আমরা কোনো দিন কল্পনাও করিনি, মানে ভুল করেও কোনো দিন স্বপ্ন দেখিনি। শুধু এইটুকুই বলবো যে তোমরা যদি যারা ভালোবাসো, যারা হয়তো পছন্দ সবার তো সবাইকে পছন্দ হয় না, হয়তো অনেকের আমাকে পছন্দ না, তো তারাই স্কিপ করে যেও ভিডিওটা। আর যারা পছন্দ করো, যাদের মনে একটু হলেও 1% হলেও যদি আমি জায়গা করে থাকি, অবশ্যই তোমরা ভগবানের কাছে এইটুকু প্রার্থনা করো আমাদের জন্য যে আমরা যে সমস্যাটাই পড়েছি সেটা যেন খুব তাড়াতাড়ি সলভ করে উঠতে পারি। তো আজকে কী বলবো, মানে ভিডিওতে আমি কী বলবো, ফ্রন্টে তো কথা বলতেই পারছি না, আর এডিট করতে এসেও যে আমি কী বলবো আমি বুঝতে পারছি না। আমি হয়তো এই একদিন করতে পারি ভিডিও, বা একদিন আপলোড করতে পারি, আবার একদিন নাও করতে পারি, এরকম একটা হতে পারে এই কটা দিন। কেননা যতক্ষণ না প্রবলেমটা সলভ হচ্ছে ততক্ষণ আমি শিওরভাবে মানে বলতে পারছি না যে আমি কন্টিনিউ করতে পারবো। কেননা ভিডিওটা করতে গেলে একটা মন মানসিকতা ভালো থাকার দরকার হয়, সেটা আমাদের এই মুহূর্তে একদমই নেই। যেটা কী বলবো, মানে যে কাজগুলো না করলেই নয় সেইটাই করতে হচ্ছে, যে এগুলো না করলেই নয়। মানে কথায় আছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা আজ খুব মনে পড়ছে কোথাও না কোথাও, যে কাঁদার ইচ্ছা হলে, তোমার ভীষণ কষ্ট হলে, কান্না পেলে, সেটা তুমি ঘরের মধ্যে কাঁদো। দরজা খুলে সবাইকে তোমার কান্না মুখটা দেখিও না, হাসি মুখটা দেখাও। তো বিষয়টা এখন সেরকমই হয়ে গিয়েছে। কিছুদিন আগে না, এই রিসেন্টেরই ঘটনা, নেট জুড়ে এখনও হয়তো ভাইরাল চলছে সায়নী চক্রবর্তী, সুন্দরী দিদি। তারও কন্ডিশনটা এতটাই, আমরা সোশ্যাল মিডিয়া এতটাই ভালো দেখতাম তাকে, আমরা কোনো দিন ভাবতেই পারিনি হয়তো যে সে এইভাবে চলে যাবে, নিজে থেকেই এমন একটা সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্তটা একদমই মানে আমাদের ভাবনার শতঘাত দূরে থাকে সেই সিদ্ধান্ত যেটা ওই দিদিভাইটা নিয়েছে। তো সেই রকমই ব্যাপার, যে কারোর সাথে সেও হয়তো শেয়ার করতে পারেনি বা শেয়ার করিনি। কেননা এখনকার মানুষ কেমন, যে কেউ যদি ভেঙে যায়, কোনোভাবে দুর্বল হয়ে যায়, আর কেউ যদি কারোর উইক পয়েন্ট জেনে যায়, তো সে তাকে আরও দুর্বল করে দেয়। এমনটা না, মানুষের মধ্যে এখন আর সেই চিন্তাটা আসে না যে তাকে কী করে এই প্রবলেম থেকে সলভ করার পথ বলবো, বা তাকে কিভাবে একটা ভালো সলিউশন দেব, সেরকম কোনো কিছুই মানুষের মধ্যে আসে না। মানুষের মধ্যে চিন্তা এটা চলে আসে যে ও ভেঙে গিয়েছে, ওকে আরও ভেঙে ফেলতে হবে যে কোনো উপায়ে। সেই জন্যই হয়তো কারোর সামনে বলাটা মানে উচিত না, তবুও দিদিভাইটা তার পরিবারের সাথে শেয়ার করতে পারতো। আমরা যেমন 4টে মানুষ, আমরা 4জনই সবাই ফেস করছি সমস্যাটা। যাই হোক, সকাল থেকে কারোরই মন মেজাজ ভালো নেই, আর আজকে অনেকটা ভোরবেলা উঠে পড়েছি, রাতের বেলা ঘুম হয়নি। তো উঠেই ঘরবাড়িতে যা যা কাজ থাকে সকাল থেকেই কাজে লেগে পড়েছি, লাইট জ্বালিয়ে। বাইরে যথেষ্ট অন্ধকার ছিল, তোমরা ক্যামেরা দেখে বুঝতে পারবে হয়তো। জানালা যখন আমি খুলেছিলাম, বা জানালার ওই সাইডে যখন আমি ঝাড় দিচ্ছিলাম, ঘর মুছছিলাম, ঘরটা কতটা অন্ধকার ছিল, বা মনে হচ্ছিল যে লাইট জ্বালা নেই, কিন্তু মানে মনে হচ্ছিল যে এখনও হয়তো অনেকটা রাত, মানে ভোর এখনও সবে। তো সত্যিই সেরকমই অবস্থা, মানে
পৌনে 4টে বাজে তখন আমি উঠেছি, আর তারপর থেকেই আমি নিজের মতো নিজেই কাজ করছি লাইট জ্বালিয়ে। আমরা কেউ কারোর সাথে মানে ফেস করতে পারছি না, আমরা 4 জন একে অপরকে ফেস করতে পারছি না, এমন একটা কন্ডিশন। যে যার মতো সবাই জানে, কিন্তু যে যার মতো কষ্টটা বুকে নিয়ে মুখ বন্ধ করে যে যার কাজ করতে হচ্ছে। তো সেই রকমই ব্যাপার এইখানে। দেখো, সব ঘরের কাজ করা, যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা তোলা, সব কিছু করে দেখি জিনিসপত্রগুলোতে প্রচুর ময়লা ধরেছে। জানালাটা খোলা থাকে তো, আর ওই পাশের যে হচ্ছে আমাদের মাঠ, আর জানালা দিয়ে খুব বেশ ভালোই হাওয়া আসে। আর ওই মাঠের সাথে, মানে ওই হাওয়ার সাথে মাঠের যে ধুলোগুলো, সেগুলো সবই ঘরে এসে জমে, যেগুলো আয়নাতে ভালোভাবে বোঝা যায়, বা ড্রেসিং টেবিল বলো, আলমারি, শোকেস, এইগুলো সব জায়গাতে খুব ভালোভাবে বোঝা যায় যে ময়লা পড়েছে বা নোংরা, চোখেই লাগে বিষয়টা। আর প্রতিদিন দুবেলা ঝাড় দেওয়ার পরেও ঘর থেকে এত করে নোংরা বার হয়, যেন মনে হচ্ছে এই সবেই বোধহয় ঝাঁটা ধরে ঝাড় দিলাম, এমনটা ব্যাপার। তো দেখো, যেহেতু আমার খাটের ডিজাইনটা অনেকটাই কুঁচো, ছোট ছোট ডিজাইন, সেই জন্য খাটের এক সপ্তাহে 1 দিন হয় এমনটা যে পরিষ্কার করতে হয়, বা শোকেস, আলমারি সব কিছুই খুব ভালো করে পরিষ্কার না করলে মানে খালি চোখেও দেখা যাবে, বা চশমা পরলে, আমি তো চশমা পরে থাকি, খালি চোখেও তোমরা বুঝতে পারবে যে বিষয়টা নোংরা হয়েছে। তাই আজকে সব কিছু খুব ভালো করে পরিষ্কার করলাম। আর একটা সুতির কাপড় দিয়েই আমি পরিষ্কারটা করছি। সুতির কাপড় দিয়ে বেশ ভালো হয় পরিষ্কার করতে। তবে আয়নাগুলোর যে দাগ মানে লেগে থাকে, আয়নাগুলোতে একটা স্প্রে না করলে বেশ ভালোভাবে পরিষ্কার হয় না। তো আজকে আর মন মেজাজ ভালো নেই, যতটা সম্ভব পেরেছি হাত দিয়ে ঘষে ঘষে, যেভাবে পেরেছি সেইভাবেই আর কি পরিষ্কারটা করে নিয়েছি। যেহেতু বাসি জামাপত্র পরা ছিল, সেই জন্য ওই ঘরে যাব, ওই ঘরে গিয়েও হচ্ছে বিছানা তোলার আছে। আজকে মায়ের ঘরের কেউ বিছানা এখনও তোলা হয়নি। বাবা খেয়ে সকালে কাজে চলে গিয়েছে, বাবার মন মেজাজটাও ভালো নাই। বাবা চিড়ে খেয়েছে সকালবেলা আখের গুড় আর আম দিয়ে। তো ভাবলাম থালাটা রেখে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। আমের আটিগুলো আলাদা জায়গায় ফেলি আমরা, মানে একটা জায়গা যেখান থেকে একটা যদি ভালো চারা বার হয়, আটির যে চারা, তো সেটা টবে করে বসাতে পারবো, সেই হিসেবেই আর কি। এখানে দেখো, এখানের এই জিনিসপত্রগুলোও অগোছালো হয়েছিল, মানে কারোর আর কি এই সমস্তগুলো আমার করতে হয় না, এগুলো মাই সব করে। মা, বাবা সবাই সব কিছু করে। বাবা যেমন খেয়ে কিন্তু থালাটা প্রতিদিন রেখেই দেয়। আজকে মনটা এতটা খারাপ সবার, যে কারোর আর কাজ করতেই ইচ্ছা হচ্ছে না, যেটা না করলে নয় সেটাই হচ্ছে মানে করতে হচ্ছে। তো এখানে দেখো, সব কিছু পরিষ্কার করলাম, বাবা যে জায়গাটা খেয়েছে সেই জায়গাটাও মুছে নিয়েছি। আর যেহেতু জায়গাগুলোতে এখনও মার্বেল বসানো হয়নি বা পাকা করা হয়নি মেঝেগুলো, শুধু ঢালাই দেওয়া, সেই জন্য এইভাবে মোছা তো ইম্পসিবল। তাই হচ্ছে আমি প্রতিদিনই ঝাড় দেওয়ার পরে জল ছিটিয়ে দিই খুব ভালোভাবে, বা আগে জল ছিটিয়ে দিই পরে ঝাড় দিই, তাহলে আর অতটা ধুলোটা হয় না। তো দেখো, অনেক বোতলগুলো সব খালি পড়ে আছে, জল ভরে নিলাম। আর যে দাদাভাইটা মাছ বিক্রি করে, আমাদের বাড়ি মাছ দিয়ে যায়, সেই দাদাভাইটা এসেছে মাছ দিয়ে গেল আর কি। তো তারপরে এখন ঝাড় দিয়ে নেব সব, মানে যেহেতু ঢালাই জায়গাগুলো, ওই যে বললাম কেমন বালি বালি যেন মনে হয় ঝাড় না দিলে। তো আমি আজকে প্রথমে জল ছিটিয়ে নিয়েছি, তারপরে ঝাড় দিচ্ছি, কেননা হচ্ছে জল ছিটিয়ে অনেকটাই ধুলো উঠছে, সেই জন্য আর কি জল ছিটিয়ে নিলাম। আমার আবার অ্যালার্জির প্রবলেম, আমি যদি ঝাড় দিই এক্ষুনি আমার হাঁচি কাশি শুরু হয়ে যাবে। এবার হাঁচি কাশি হলে সেটা জ্বর পর্যন্ত চলে যাবে, জ্বর কাশি এরকম একটা অবস্থাতে চলে যাবে। সেই জন্য প্রথমে যতটা পেরেছি, যে জায়গাগুলো বেশি ধুলো মানে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো করে জল ছিটিয়ে নিয়েছি যাতে ধুলোটা না ওড়ে। আর ঝাঁটাটাও ভিজিয়ে তাই ঝাড় দিচ্ছি, যাতে কোনো মানে ধুলোটা উড়ে আমার নাকে না আসে, কেননা হাঁচি কাশি হতে পারে। ঝাড় দিয়ে সব কাজকর্ম তাও মোটামুটি শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে এখনও এই ঘরের বিছানা তোলা হয়নি।
ভাবছি এই সব কাজকর্মগুলো করে ওই ঘরের বিছানাটা তুলবো, কিন্তু ওই ঘরে তো ঠাকুর থাকে। এবার এই বাসি জামা কাপড় পরে আমরা কেউই সকালবেলা ওই ঘরে যাই না, বিশেষ করে আমি তোমাদের দাদা ভাই, বাবা, আমরা কেউই যাই না। মা যেহেতু থাকে ওই ঘরে, তাও মা সকালে উঠে আগে জামা কাপড় ছেড়ে অন্য জামা কাপড় পরে ঠাকুর প্রণাম করে তাই বার হয়। তো সেই জন্য দেখো আমিও নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে এখানে এসে সব বিছানাগুলো তুলতে হচ্ছে। এই ঘরে এখনও ধরো সমস্যা বলতে কি, ওই কী বলে, মশারি যে হলো টানানোর একটা ব্যাপার আছে। তবুও যাই হোক করে আমার ভাসুর 4টে পয়েন্ট করে দিয়েছে, সেইভাবেই আর কি তোলা হয়। তো দেখো বিছানাগুলো তুলে নিই। আর এই তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি ডিউটিতে যাবে, সুতরাং অনেক কাজ আছে। কাজ বলতে মেনলি ওর খাবারটা তৈরি করতে হবে। যেদিন ও একটু তাড়াতাড়ি যায় সেই দিন কী হয়, সমস্যা কিছুই না, ওর খাবার যেহেতু খেয়ে যাবে সেটা একটা তৈরি করতে হয়, প্লাস টিফিনটাও তৈরি করতে হয়। দেখো আমি সব বাসি কাজকর্ম ছেড়ে একেবারে স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুর প্রণাম করে নিয়েছি। আর ঠাকুরের পুজো তো আমাদের বাড়ি সকাল সকালই দেওয়া হয়। তো দেখো ভোগ সবে দিয়েছে। এখন বাজে 7টা, তখন 7টা 7:30 বাজে। তার মধ্যেও বরঞ্চ আজকে দেরি হয়ে গিয়েছে, 7:30টার মধ্যে পুরোপুরি সব কমপ্লিট হয়ে যায়। তো আজকে এখনও ভোগ তোলা হয়নি। আমি প্রণাম করে সবার জন্য চা করে নিলাম। তো চা বিস্কুট খাবো। এখানে দেখো এই বিস্কুটটা বাবা কালকে কারখানা থেকে এনেছে। এটা কালকে আর কি বাবা তৈরি করেছিল। এই বিস্কুটটা খেতে বেশ ভালো। তো বাড়ির জন্য যখনই নতুন কিছু তৈরি করে নিয়ে আসে, সেটা বিস্কুট হোক রুটি হোক, তো আমি খেয়ে নিলাম আর সবাইকে দিয়ে এসেছি। সবাই বারান্দায় বসেছিল। বাবা তো খেয়ে চলে গিয়েছে আর মা বসেছিল তোমাদের দাদাভাই। আজকে দেখো সকালবেলা যেহেতু ও তাড়াতাড়ি যাবে, তাই মাছ ভাজা আর ওর টিফিনে পরোটা ডিম ভাজা করে দেওয়া হয়েছে, আর ও খেয়ে যাবে, যার জন্য ঢ্যাঁড়সের তরকারি করেছি, বেগুন ভাজা আর মাছ ভাজা। তো সকালে ব্রেকফাস্ট বলতে এটাই ছিল, আর আলাদা করে কিছু করিনি। সেই জন্য আমিও সকাল সকাল ভাত খেয়ে নিলাম। আর রান্না করে এসে আমার এতটাই গরম লাগছিল যে আমি আবারও নাইটি চেঞ্জ করে, তাই চুলটা আমার এখনও শুকায়নি, চুলটাতে এখনও ওড়না দেওয়া আছে। তো ভাত খেতে বসে পড়েছি। আমি না একদম ভিজে কাপড় জামাতে থাকতে পারি না, ঘেমে গেলে আমার সেটা পাল্টাতেই হবে। তাই আর কি দিনে যে কতবার আমি পাল্টাই জামা তার ঠিক নেই। এমনিই অত্যাধিক গরম পড়লে 3-4 বার স্নান হয়ে যায়, আর তার উপরেও যদি ঘেমে যাই রান্না করতে বা কাজ করতে, তখনও আমি পাল্টে নিই। এখানে দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাইও চলে গিয়েছে, ওর টিফিন গুছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু দুপুরের জোগাড় তো করতে হবে। সকালে খাওয়া দাওয়া হয়েছে, সকালের তরকারি অল্প অল্প আছে। তো দুপুরে কি সিম্পল কিছুই করবো ঠিক করেছি। দেখো আলু কেটে নিচ্ছি, ভাবছি যে একটু আলু ভাজবো, কেননা আলু ভাজাটা খেতে আর কি বেশি ভালোবাসে আমার শাশুড়ি মা, আর কি আলু ভাজাটাই পছন্দ করে খুব। তো আলু ভাজাটাই করব, সেটাই ঠিক করলাম। তাই আলুগুলো কেটে নিয়েছি, আর ছোটো ছোটো আলু আছে, ঝুরি আলু ভাজা করলে বেশ একটা আলাদা টেস্টও হয়। আর এই যে কিসকিন্দে না কি বলে, ওটাও কেটে নিয়েছি। তো চলো এবার রান্না করে নিই। তো রান্না করাও হয়ে গিয়েছে, চলো মেনুগুলো দেখাই তোমাদের। আলু ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা, কিসকিন্দের তেল, আর কিছু ছিল টক ডাল। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। টাটা সবাইকে।